খুলনা থেকে আমাদের যে ভাই নাজমুল হোসেন ভাই এসছেন, ওনার গল্পটা একটু শুনতে চাই। বাইক অ্যাক্সিডেন্ট করে আপনি একটা ব্যাপক বিপদে পড়ে গিয়েছিলেন, প্রায় অনেকগুলো অপারেশন, সেলাই লেগেছে, 9 মাস একেবারে আপনি বিছানা মানে আপনি বলছিলেন গোসলই করতে পারেন নাই, এরকম একটা পরিস্থিতিতে আপনার জীবনে নেমে এসেছিল। তারপরে আস্তে 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 এগোতে এগোতে আজকের পর্যায়ে পেছন থেকে একটু শুনতে চাই কি হয়েছিল, এবং সেখানে আমাদের এই নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন আসলে আপনাকে ঘুরে দাঁড়াতে কতটা সাহায্য করেছে। আসসালামু আলাইকুম সবাইকে। সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাই মহান রব্বুল আলামিনের প্রতি, যিনি আমাকে এখনও বাঁচিয়ে রেখেছেন আর কি। আর এরপরে পরিবারের পরে আপনার মতো একজন শিক্ষক, মেন্টর বা অভিভাবক পেয়েছি, এটা হচ্ছে আমার জীবনের সব থেকে একটা বড় অ্যাচিভমেন্ট আমি মনে করি। তো উদ্যোক্তা জীবনে এখন রানওয়েতে আছি, হয়তো কিছুদিনের ভিতর ফ্লাই করব, এটা বলার কিছু না, যদি বেঁচে থাকি সফল হবে, এটা হচ্ছে আমার কনফিডেন্ট। বাট এর অতীতের যে মানে কথাগুলো, যে ঘটনাগুলো, এটা হচ্ছে আমি স্যার আপনার সাথে শেয়ার করতে চাই। সেটা ছিল 2020 সালের 3রা মার্চ। আমি একজন চাকরিজীবী ছিলাম, আমি প্রাইভেট কোম্পানিতেই চাকরি করতাম। আমার ফার্স্ট জব ছিল 2014 সালে, বর্তমানে যে RFL এ রিগাল ফার্নিচার আছে, এখান থেকে আমার কেরিয়ারটা শুরু ছিল। পরবর্তীতে RFL এর ইতিহাসে খুব শর্ট টাইমে প্রমোশন হয় মনে হয় আমার, অনলি 8 মাসে প্রমোশন হয় আমার। পরে ঢাকা আসলাম, ঢাকা মেট্রো এবং বাড্ডা জোনের দায়িত্ব দিল। পরবর্তীতে এখানে 1-1.5 বছর ইয়ার পরে আমি চলে গেলাম প্যারাডাইস গ্রুপে। স্টার প্যারাডাইসের আমাদের অল কাইন্ডস অফ সুইচ, সকেট, ফ্যান, এইগুলো হচ্ছে আমাদের আইটেম ছিল। এখানে প্রথমে বাগেরহাট, পিরোজপুর দেখতাম, পরবর্তীতে খুব শর্ট টাইমে প্রমোশন হয় আমার, পরবর্তীতে খুলনা ডিভিশনের দায়িত্বটা দিয়ে দেয়। তো ঠিক তার পরবর্তী সময় আমি সার্কেল ইলেকট্রিকে মুভ করলাম। এখন সেলসের জব, এখানে তো এটা ন্যাচারাল একটা বিষয়। তো 7 বছরে 3টা কোম্পানি আমি চেঞ্জ করছি। তো সার্কেল ইলেকট্রিকে আমি যখন খুলনা ডিভিশনটা আমি দেখি, পাশাপাশি স্যার খুশি হয়ে আমাকে বললো তুমি ফরিদপুর ডিভিশনটা দেখো। তখন এটা হচ্ছে নতুন আইটেম ছিল। তো ফরিদপুর ডিভিশনে আমি তখন কুষ্টিয়াতে ট্যুরে গিয়েছিলাম, আমি ভেড়ামারা আল্লাহ দরগার কাছাকাছি, ওখানে আমার একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়। আমি পিছনে বসেছিলাম, আমার যে একজন 5 জন ম্যানেজারের ভিতর কুষ্টিয়ার যে ম্যানেজার ছিল রফিকুল, ও বাইক ড্রাইভ করতেছিল। যাই হোক, অ্যাক্সিডেন্টটা ছিল খুবই ভয়াবহ স্যার। আমার যে এইখানেই ছিল, এই যে এখানে হলো, শর্টে যদি বলি তাহলে আমার মেজর অপারেশন করা হয়েছে 7টা। আমার মাজা থেকে হাড্ডি নিয়ে এখানে লাগানো, এখানকার মাংসটা এখান থেকে লাগানো, আর এখানে যে স্কিনটা আছে থাই থেকে লাগানো। এটা হচ্ছে আমি প্রায় একটানা হসপিটালে ছিলাম 2 বছর। আমি আসলেই গোসল করছি চেয়ারে বসে, প্রায় 8.5 মাস থেকে 9 মাসের মাথায়, তো মাথায় পানি দিয়েছে আর কি। তো যাই হোক, এটা এই যখন হলো তখন আমার একটা, আমি এই গ্রুপের সন্ধানটা কিভাবে পাই, সেটা হচ্ছে তৎকালীন মতিঝিল জোন অ্যাম্বাসেডার আমাদের দেলোয়ার হোসেন খান দোলন স্যার, উনি একজন, তখন তো ফুল করোনা, আমি যখন অ্যাক্সিডেন্টটা হয় করোনার ওয়েভটা শুরু হয়। তো যখন এখানে একটা দীর্ঘমেয়াদী একটা সময় চলে যায়, 7-8 মাস চলে যাওয়ার পর, তখন তো ফুল ফেজে করোনা, কেউ বাসা থেকে বের হয় না। তো ওই সময় আমি তখন ছিলাম মোহাম্মদপুর BDM হসপিটালে, তো ওখানে ছিলাম। পরবর্তীতে ওখানে হচ্ছে আমার ব্লাড লাগবে, রক্ত না হলে অপারেশন হবে না। পরবর্তীতে আমি কম বেশি, মানে আমার স্যার তো কম বেশি আমাকে খোঁজখবর রাখতেন। তো তখন ওই সময় আমার মাইকিং করা হয়েছে রক্তের জন্য, কারণ আমার তো মানে সিকোয়েন্স অনুযায়ী আমার তো এগোইতে হবে। অলরেডি তার ভিতরে আমার মাংস পচন ধরে গেছে, হাড্ডি পচন ধরে গেছে। করোনার সময় তো আমি মুভ করতে পারি না। পরবর্তীতে আমার স্যার বললো যে নাজমুল, এই মুহূর্তে একটা উপায় আছে, এখন তো নিজের বলার মতো একটা গল্প গ্রুপের ভলেন্টিয়ার যারা আছে, এরাই শুধুমাত্র জীবনে ঝুঁকি নিয়ে বাইরে বেরোচ্ছে। তো আমি তোমাকে লিঙ্কটা দিচ্ছি, তুমি একটু কষ্ট করে তুমি লেখো, বা তুমি এই গ্রুপের সাথে অ্যাড হয়ে যাও। পরবর্তীতে আমি যোগাযোগ করে আমি ভলেন্টিয়ার পেয়েছি, কিন্তু আমার তার ভিতরে আমার মাইকিং করে আমার জেনেভা ক্যাম্প থেকে একজন
ভাই এসে আমার এক মানে দুঃসম্পর্কের আত্মীয় রেফারেন্সে এসে আমাকে ব্লাড দেয়। এই যে স্যার তখন আমাকে এই গ্রুপের সাথে যখন অ্যাড করে দেয় তখন তো নোটিফিকেশন আসে, পোস্ট দিলে দেখি। তো আমি তো কাজের মানুষ, যখন দীর্ঘমেয়াদী হসপিটালে আমি পড়ে আছি তখন আমার তো মন মানে না, আমার কাজ করতে মনে চায়। তখন আমি বুঝে গেছি যে ডাক্তার আমাকে বলছে যে আপনার যেটা হলো ফার্স্ট আমার অপারেশনের ছিল 1,40,000 টাকা। তখন আমার কাছে টাকা পয়সা এমনি ব্যাংকে 1-1.5 লাখ টাকা আমার থাকতোই, আমার নিজের অ্যাকাউন্টেই থাকতো। তো ওই সময় যখন অ্যাক্সিডেন্ট করলাম, তো এইটা আমার হচ্ছে কোনো কারণে আমার ইনফেকশনটা দীর্ঘমেয়াদী হয়ে যায়। হয়ে যাওয়ার পরে অপারেশন, এই মাংস কাটা লাগে, এই হাড্ডি করতে হবে। এতে ডাক্তার লাস্টটা আমাকে বলে যে প্রফেসর ডাক্তার আব্দুল সালাম স্যার, উনি বলেন যে এখানে আরেকটা স্যার আছে আমাদের এলাকারই এক ডাক্তার, ওনার রেফারেন্স আমি ভর্তি হয়েছিলাম। উনি পরবর্তীতে আমি জানলাম উনি প্রায় 50,000 টাকা মতো মানে উনি নিয়ে নিছিল, যেটা ডাক্তারকে দেয় নাই। পরবর্তীতে উনি আমার সাথে আর কমিউনিকেশন করতেন না। তো এই একটা ইসের কারণে আমি হচ্ছে ওনার উপর অভিমান করে আমি ডাক্তারের কাছে ব্যাক করি নাই। আমি পরে খুলনা পঙ্গু হসপিটালে গেছি, ওখানে আমার 1 মাস 24 দিন ওইভাবে রেখে দিয়েছিল, শুধু অ্যান্টিবায়োটিক দিত। কিন্তু আসলে তো এইভাবে রাখলে এটা তো বাড়ে, তখন ডাইরেক্ট পুজ বেরোতো। পরবর্তীতে একটা সময় আমি ওই যে স্যারের প্রেসক্রিপশন ছিল, পরে আমি উইলিংলি ফোন দিলাম যখন আমি দেখতেছি যে আমি এরকম এই দিক থেকে আমার পার দিকে তাকালে দেখি মাংস ছাড়াই আসে আর হাড্ডির মাথা কালো হয়ে গেছে। পরে ডাক্তার স্যার এখানে আসলে আমার টেনে ধরে বের করে দিল, হচ্ছে আপনার এখন যে টাইম এখানে আপনার হেঁটে বেড়ানো দৌড়ে বেড়ানোর কথা, আপনি এখনও আগের অবস্থা থেকে খারাপ আছেন। অতএব আগে যদি 1,40,000 টাকা আপনি কিওর হইতেন, এখন 10 লক্ষ টাকা খরচ করলে এটা সম্ভব না। এই তারপর থেকে জটিলতাগুলো বাড়া শুরু করে। তো যাই হোক, এভাবে আমি একটা পর্যায়ে প্রায় আমার লেখা আছে 22 লাখ টাকার উপরে আমার ক্যাশ খরচ হয়েছে, এবং ম্যাক্সিমাম সব মানুষের টাকা, আমার তো বেশি টাকা ছিল না। এখানে টাকাগুলো আসছে কেমন, যেমন আমার সাথে যারা কাজ করছে ব্রাহ্মণবাড়ি আছে, সে শুনছে যে স্যার অ্যাক্সিডেন্ট করছে, ওরা নিজেরা কলিগরা কিছু কালেকশন করে বিকাশে পাঠাইছে বা অ্যাকাউন্টে পাঠাইছে। বা আমার যে দেলোয়ার হোসেন খান দোলন স্যার থেকে বিভিন্ন মানুষকে বলতো, তার তো একটা কমিউনিটি আছে। তারপর যেমন একজন মোটিভেশনাল স্পিকার ছিলেন ওই সময়, ইউসুফ ইলাহিনা ইফতি ইলাহি নামে একজন স্যার আছেন, তৎকালীন শফিকুর রহমান স্যার একজন জিএম স্যার। মানে এই যারা জানছে যে আমাদের সেলসের একজন অ্যাক্টিভ পার্সন এইভাবে পড়ে গেছে, তাকে উঠাইতে হবে। আর গ্রুপের লোকজন তো তখন তো আমি কেবল পরিচিত হই, তো বিভিন্ন জায়গায় ওই ট্রেনিং থেকে 70,000 টাকা মতো আসছিল। এখানে একটা অপারেশন হয়েছিল। তো একটা সময় স্যার আমি একদম পুরো মানে চিকিৎসা ঢাকা খুলনা কোথাও আমার চিকিৎসা করার মতো কোনো ওয়ে ছিল না। পরে বাধ্য হয়ে আমি গ্রামে চলে যাই। গ্রামে আমার বন্ধুরা, আমার গ্রামে এক আছে সঞ্জয় ডাক্তার, আমাদের গ্রামের মোটামুটি নাম করা। তো আমার এক বন্ধু আছে, সে বললো যে ঠিক আছে দাদার সাথে আমি কথা বলে দেখি, তোমাকে যত কম খরচে দাদাকে দিয়ে রিকোয়েস্ট করে কিছু করানো যায় কিনা। তো গ্রামের হসপিটালে ছিলাম প্রায় 2-2.5 মাস থাকার পরে তখন আমি দেখতেছি যে আসলে তো আমার তো আর ওয়ে নাই। আমি বুঝে গেছি যে আমার কিওর হইতে সময় লাগবে। তখন আমি ভাবছি যে আমার তো বসে থাকলে হবে না। তখন আমি হচ্ছে তো ওই যে তখন তো রেজিস্ট্রেশনের জন্য নাম ঠিকানা দিয়ে পোস্ট করে যে আমি রেজিস্ট্রেশন টিমের মেম্বার, কারো রেজিস্ট্রেশন লাগলে আমাকে জানায়। তখন হচ্ছে ডুমুরিয়া উপজেলা অ্যাম্বাসাডার আমাদের রোজির আফিন আপু, যিনি উনি ফাউন্ডেশনের প্রতি অনেক মানে ডেডিকেটেড এখনও, ওনার মাধ্যমে আমি রেজিস্ট্রেশনটা করি। তখন ভাবলাম তো আমি তো গ্রামে আছি, তাহলে গ্রামে থাকলে তো এটা আমার কী করতে। পরে আমি যতদূর প্রতিনিয়ত আমি ভিডিওগুলো তো দেখা শুরু করলাম। যখন আমি গ্রুপের সাথে অ্যাড হয়ে গেলাম তখন কিন্তু আমি সেশনগুলো পড়তে লাগলাম, এবং সেশনগুলো যত আমি পড়তে লাগলাম তত এর ভিতরে আমার মনে করেন যে আমার কাজের সাথে মিলে যায়। যেমন কি স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন, লেগে থাকুন, সাফল্য আসবেই। এটা তো আমার কথা, কিন্তু এখানে কেন, এইটা নিয়ে আমারই হলো। তারপর বৃষ্টি সবার জন্য পড়ে, ভিজে কেউ কেউ, বাহ, এটা তো মানে আসলে আমাদের তো অপরচুনিটি আছে, কিন্তু আমরা কেন এখানে ঝাঁপ দিচ্ছি না।
এই যে আমার মাথার ভিতরে শুরু হয়ে গেল, এবার আস্তে আস্তে এই টাইপের পজিটিভ কথা বা মোটিভেশনাল কথা বা কাজের কথাগুলো আসলে আমার আর ওই ভিডিওগুলো দেখার পর আমার অনুপ্রেরণা এমনি চলে আসে। তখন আমি বুঝছি ঘটনা যাই ঘটুক আমাকে এই টিমের সাথে অ্যাড হইতে হবে। তখন আমি চাকরিকালীন অবস্থা আমি রূপসার ওপারে, খুলনাতে ওপারে আমি একটা বাড়ি কিনছিলাম। মানে আমার এক ডিলার আমাকে দিয়েছিল যে ভাই আপনি তো মোটামুটি ভালো মানুষ, আপনি প্রতি মাসে মাসে 20, 30, 40 যেভাবে পারেন দিয়েন। জাকির ভাই উনি আমাকে এই অফারটা দিলেন। তার আগে আমি যশোরে ভাড়া থাকতাম। তো বললাম যে এটা তো খারাপ না। তখন আমি যে খুলনাতে চলে গেলাম, ওই বাড়িটা ছিল কিন্তু তার আগেই। তখন আমি বাড়ির গ্রাম থেকে বলতেছে তুমি এখন খুলনা যাবা, তোমার কোনো ইনকাম নাই কি? তখন আমি বললাম যে আমার তো একটা ওয়ে বের করতে। আমি বললাম যে ডাক্তার আমি বলছে যে সামুদ্রিক মাছ খাইতে এবং গরুর পায়ে, এটা তো গ্রামে এটা অ্যাভেলেবেল না, এটা আমার এটার জন্য যাইতে হবে। আমার মেইন মিশন ছিল হচ্ছে আমার গ্রুপের সাথে অ্যাড হওয়া। তো খুলনাতে আসার পরে হয়েছে কি আমার তো নদীর উপার, তখন এই জেলা টিমের সাথে আমার কমিউনিকেশন টুকটাক হয়, কিন্তু ওইভাবে না যে আমি একজন নতুন মেম্বার। কিন্তু আমি তো বসেছি, আমার আসতে গেলে 300 টাকা ভ্যান খরচ করে আসা লাগে একটা ইয়ে নিয়ে। আমি তো তখন আমার রিং পরানো, আমি যখন উদ্যোক্তা লাইফটা শুরু করি তখন আমার পুষ পড়ে। আমি যখন ডেলিভারি শুরু করি তখন আমার প্রত্যেক দিন সন্ধ্যায় যেয়ে আমি নিজে ড্রেসিং করতাম। তো পরবর্তীতে একদিন আমি হসপিটালে দেখলাম যে ঢাকায় আসা আমার পক্ষে সম্ভব না, আমার তো সবই শেষ। পরে আমি ওখানে খুলনার একজন ডাক্তারের ইয়ে করলাম। তখন আমি আপুকে জানাইলাম যে আপু আমি তো আজকে এখানে আসবো। তখন দেখলাম যে গ্রুপের কম বেশি সবাই আসছে, এসে আমার সাথে দেখা হইলো, কয়েকজন আসছে। তখন মনটা আরও ভরে গেল, কারণ আমার বিপদের সময় সত্যি কথা বলতে আমার পরিবারের খুব কাছের মানুষও আসে নাই। সেখানে এই গ্রুপের মানুষগুলো এদের কী স্বার্থ, এরা কেন এত আসে বা ইয়ে করে। পরবর্তীতে আমি একটা সময় সবাইকে ইনভাইট করলাম। তখন তো রহিমা সিমু আপু পুরা দমে কাজ করে, মুজাহিদ আপু ভাইয়া পুরা দমে কাজ করে, জাকিয়া মুনাপু, কিন্তু মহিলারা তো নদী পার হইতে পারে না, এর এক ঝামেলা। পরবর্তীতে খুলনা টিম একদিন সবাই আমার বাসায় গেল। বাসায় যাওয়ার পরে তারা দেখলো যে আসলে তো ভাইটার অনেক আগ্রহ আছে, তাহলে আমরা একটু পাশে থাকি। পরবর্তীতে আমি একটা সময় সুপার অ্যাক্টিভ ছিলাম, মানে আমার তো কোনো কাজ নাই, আমি সারাদিন বসে ভিডিওগুলো দেখতাম, সেশনগুলো করতাম। কিন্তু এমন একটা সময় আমি যে স্যাক্রিফাইসটা করছি গ্রুপে জয়েন করার জন্য, প্রথমত হচ্ছে আমি যখন বাসা থেকে আসছি তখন মানে আমার কাছে প্রায় মানে লাস্ট পর্যায়ে আমার প্রায় 70,000 টাকা মতো আমার অ্যাকাউন্ট আছে। মানে আমার তো টাকা বিভিন্ন মানুষ পাঠায়, এদিকে খরচ হয়, হয়। তো তখন আমার ভয় লাগা শুরু হয়, এই টাকা শেষ হয়ে গেলে আমি কী করব। পরে ফাউন্ডেশনে এসে জানতে পারলাম যে আমাকে 90 দিনের ট্রেনিং তো আগে কমপ্লিট করতে হবে, নাহলে পোস্ট অ্যাপ্রুভ হবে না। আমি 3 মাস ওখানে বসে বসে বাজার করলাম আর খাইলাম, আর গ্রুপের সাথে আমি সময় দিলাম। যাক, সবই তো গেছে, আমি আরও 3 মাস অপেক্ষা করবো, সমস্যা না, তাহলে 3 বছর অপেক্ষা করবো। কিন্তু আমি এখান থেকে শিখতে চাই, নিজেকে চেঞ্জ করতে চাই, নিজের পরিবর্তন আনতে চাই। পরবর্তীতে দেখলাম যে আসলে তখন গ্রুপের সাথে আমরা তখন আমরা হচ্ছে সেজন চর্চা পাঠে আমরা অংশগ্রহণ করি, তারপর সাপ্তাহিক মিটিং হয়, মাসিক মিটিং হয়। এইগুলোতে কিন্তু আমি তখন লুঙ্গি পরে এবং ক্রেস্ট নিয়ে আমি অ্যাটেন্ড করতাম, আমি প্যান্ট পরতে পারতাম না। পরবর্তীতে একটা সময় আসলো কি যে যশোর উদ্যোক্তা সম্মেলন চলে আসলো। তো ওই সময় হুট করে আমি যেদিন উদ্যোক্তা সম্মেলন তার আগের দিন রাতে কোনো কারণে সম্ভবত মুজাহিদ আপু ভাই বা কে বলতেছে ভাই, মানে আমি উইলিংলি বলছিলাম যে ভাই আমার তো যাইতে খুব মন চাচ্ছে। তা অনেকে বলতেছে আপনি কীভাবে যাবেন, আপনি তো যাইতেই পারবেন না, এটা কীভাবে সম্ভব। পরবর্তীতে আমার উপরে একজন ভাড়াটিয়া ছিল শুকুর ভাই, উনি হলো সিএনজি চালাইতো। ইভেন আমার সংসার জীবনে কখনো আমার ওয়াইফ আমার কাছ থেকে দূরে থাকে না, ওই রাতটাই ছিল, কারণ ওর চাচার বাসায় ছিল। এবার রাত যখন আমি শুনলাম যে যেতে হবে, তখন আমি ভাইকে অনুরোধ করলাম, ভাই আমাকে একটু নিয়ে চলেন না, আমি একটু স্যারের সামনে যেতে চাই। এটা আমার খুব আগ্রহ ছিল। পরবর্তীতে শুকুর ভাই অনেক কাজ বাদ দিয়ে করলাম। পরে আমি তো ওই দিন একা, ইভেন ওই রাত্রে হয়েছে কি আমার ব্লাড মানে ওই এখানে কি হইতো কিছুদিন পর পর ব্লাড জমে পরবর্তীতে চাপ লাগলে পুরো হয়ে যেত।
আমার পুরো পা থেকে পাততলা পর্যন্ত ব্লাড হয়ে গেছে। তখন শরীরটা খুব ক্লান্ত লাগতেছে, অনেক ব্লাড গেছে। তো পরে মানে প্রথমে খুব ভয় হতো, কিন্তু একটা সময় প্র্যাকটিস করতে করতে নিজেই সব করতাম। আমার কাছে সবসময় সিজার, গজ এবং ভায়োডিন, লেক্সোসল এটা থাকতোই। পরবর্তীতে আমি নিজে নিজে মানে ড্রেসিং করে ফেললাম, কালকে আমি যাবই। তো পরবর্তীতে আমি আমার ওয়াইফকে বললাম যে তুমি এত রাতে তো আসতে পারবো না। ওকে আমি জানাই নাই যে আমার এরকম প্রবলেম হয়েছে, কারণ জানলে আবার টেনশন করবে, রাত 12টা 1টার সময় নৌকা পার হওয়ার জন্য কষ্ট হয়ে যাবে। পরবর্তীতে আমি সকালবেলায় আমি চলে গেলাম যশোর উদ্যোক্তা সম্মেলনে, এবং ওখানে আপনার সঙ্গে আমার দেখা হয়েছে মনে আছে? জি স্যার, এবং ওই দিনই কেক কেটে আপনি উদ্বোধন করে দিয়েছিলেন। তারপরে থেকে আমার কনফিডেন্সটা জি স্যার আমি নিয়ে গেছিলাম। তো ওই দিনই আপনার উদ্যোগটা উদ্বোধন হয়? জি স্যার, ফিশ ফেয়ার, এবং আমার ওয়াইফের একটা ছিল আকিস কিচেন। তো যাই হোক, পরবর্তীতে আমি ফুল টাইম এঙ্গেজ হয়ে গেলাম, এবং এবার হলো আসল ঘটনা, আমি কী নিয়ে কাজ করব। মোটামুটি আমি শিখলাম, কিন্তু কী নিয়ে কাজ করব। পরবর্তীতে দেখি যে আমার পারিবারিকভাবে হচ্ছে একটা বিজনেস আছে, আমার বাবা মাছের জগতে ছিলেন। আবার নিজ জেলা পণ্যকে ব্র্যান্ডিং করা, এটা একটা গর্বের বিষয়। আমার পণ্য দেশের মানুষ, দেশের বাইরের মানুষ চিনবে, এবং কাঁচা পণ্য এখানে একটা বিশাল চ্যালেঞ্জ, কারণ এখানে ডু অর ডাই। যদি ভালো করা যায় তাহলে খুব ভালো করা যাবে, আর খারাপ করলে তো সুযোগ নাই। তো আমরা তো দিন শেষে ভালো মানুষ, আমরা ভালো মানুষের সাথে চলি, আমরা ভলেন্টিয়ারিং করা শিখছি। তো পরবর্তীতে ভাবলাম আমার মেজো ভাই হচ্ছে প্রায় 16-17 বছর যাবৎ এই মাছের সাথে আছে। পরে আমি ভাইকে বললাম যে ভাই, যে এরকম আমি তো টুকটাক তো এখন তো চাকরিতে যাওয়া সম্ভব না, তো আমি এরকম মানে একটা গ্রুপের সাথে সংযুক্ত আছি, কিছু ট্রেনিং করছি, এখন আমি চাচ্ছি মাছটা নিয়ে কাজ করতে, তুই আমাকে একটু সাপোর্ট দিতে পারবি কিনা। তখন বিশ্বাস করে না, কিসের অনলাইনে বিজনেস, এটা সম্ভব নাকি। পরবর্তীতে আমার ওই যে আমার দিলওয়ার হোসেন খান দোলন স্যার একটা পেজ আমাকে করে দিল। আমি বললাম যে আমি কিন্তু কিছুই বুঝতাম না স্যার, আমি একটা পোস্ট কীভাবে দিতে হয় এটাও আমি বুঝতাম না একটা সময়। পরবর্তীতে আমাকে একটা করে দেয়, যে লিঙ্ক দেয়, ফিশ ফেয়ার আমার পেজের নাম। তখন আমি হচ্ছে আমাদের পার্সোনাল আইডি এবং আমাদের গ্রুপে করতাম। তো গ্রুপ থেকে হচ্ছে এমন হয়েছে, খুলনা জেলার ম্যাক্সিমাম মেম্বাররা আমার কাছ থেকে মাছ নিত। ইভেন আমি 2-1 জায়গায় হয়েছে, আমি খুলনাতে প্রথম যখন একবার অর্ডার হয়, আমাদের সৈয়দ ইমন ভাই, ওনার বাড়ি ঝালকাঠি, উনি 3,500 টাকা অ্যাডভান্সও করে ফেলে। তখন তো আমি আরও ভয় পেয়ে গেছি, আমি কি করব, ওনাকে সাপোর্ট দেয় কীভাবে। তবে সুখবর হচ্ছে তেনাকে আমি এখনও পর্যন্ত ধরে রাখছি, আমার প্রথম কাস্টমার। আজকে 4 বছর পর্যন্ত উনি এখনও আমার কাস্টমার, গত মাসেও মাছ নিয়েছে। তো পরবর্তীতে আমি ভাইকে রিকোয়েস্ট করে মাছ বাকিতে নিয়ে পাঠাই। মোটামুটি ওনাকে রিকোয়েস্ট করে টাইম নিয়ে 2-1 দিন পরে দিলাম। এই যে কনফিডেন্সটা আস্তে আস্তে শুরু হলো, আসলে তো সম্ভব। পরবর্তীতে আমার আরও একটা সৌভাগ্য, যারা আমার স্যাররা যাইতেন, বিভিন্ন কোম্পানির স্যাররা যারা আমার মাঠ পর্যায়ে চিনে, আমার বাসায় একবার হলে যাইতেন, দেখা করে আসতেন। তো ওই দিন আমার স্যার, 2জন স্যার গেছেন, গেলে আমি আমার গ্রাম থেকে কিছু মাছ নিয়ে আসাইছি, ছবি তুলে রেডি টু কুক করে আমি তাকে বললাম, ওয়াইফকে বললাম, সে রেডি টু কুক করে সাজাই দিল, আমিও সুন্দর করে ছবি তুলে প্রথম পোস্ট। এই সেখান থেকে শুরু হওয়া, আলহামদুলিল্লাহ। আজকে এখন মাসে আপনার কত সেল হয়? এখন স্যার, এখন তো ডাল সিজন, 4 লাখ 4.5 লাখ। তবে এভারেজে আমার অনেক সেল। যেমন আজকের কথা যদি বলি, আমি 55,000 টাকা ইলিশ ডেলিভারি দিয়ে কিন্তু আসছি। আমার 2টার সময় হচ্ছে ইলিশ ডেলিভারি শেষ হয়েছে মাশাআল্লাহ। আজকে হলে ধানমন্ডি, সব ধরনের মাছ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা অঞ্চলে বিশেষ করে আমাদের চিংড়ি আইটেম। চিংড়িতে বিশেষত হচ্ছে কোনো প্রকার জেলি বা পুষ পাবেন না, কারণ চিংড়ি বলতে জেলি বা পুষ। তো এই জায়গাটা আমরা চ্যালেঞ্জ হিসেবে নেই, মানে ফ্রেশ মাছ। আর বরিশালের লোকাল নদীর ইলিশ, অনেক জায়গার ইলিশ আছে, বাট স্বাদ এবং গন্ধ আমার রিভিউ দেখলে মানে বুঝতে পারবে। মানে আপনি কোয়ালিটির ব্যাপারটা, কোয়ালিটিতে আমি কখনো কম্প্রোমাইজ করি না। রিপিট কাস্টমারগুলো টিকে আছে, রিপিট কাস্টমার স্যার আমাকে বাঁচায় রাখছে, এবং আমি একটা মায়ায় পড়ে গেছি স্যার। এটা হচ্ছে কোয়ালিটি, সবসময় প্রোডাক্টের কোয়ালিটিটা যদি ঠিক থাকে। মায়াটা স্যার এইভাবে আসছে, যখন কাস্টমারদের আমার এমন হয়েছে, আমার শীতের সময় জ্যাকেট বা সোয়েটার আমার কিনা লাগে না, কাস্টমাররা দেয়।
তারপর হচ্ছে নগদ টাকা তো প্রতি মাসে 2-4 জন দেয়ই, আমি কিন্তু কখনো চাই না, কিন্তু তারা এইভাবে আমাকে অনার করতে চায়। কিন্তু আমার কথা হচ্ছে যে তারপরে হচ্ছে আমার এখন আল্লাহর রহমতে জাস্ট এমনও কাস্টমার আছে আমার SMS এ কমিউনিকেশন হয়, তার সাথে কথা হয় না, বাট প্রোডাক্ট চলে যায়, আমার টাকা ব্যাংকে চলে আসে। আল্লাহর রহমতে এই পরিস্থিতিটা আমি তৈরি করতে পারছি। তো ফাউন্ডেশন আজকে নিজের বলার মতো একটা গল্প। ফাউন্ডেশনের আমি বুকে হাত দিয়ে বলতে পারি আমি উদ্যোক্তা ছিলাম না, এখান থেকে শিখছি এবং এখনও পর্যন্ত আছি, আমি আগামীতেও ইনশাল্লাহ ধরে রাখবে। কোথায় দেখতে চান নিজেকে 10 বছর পরে? স্যার আমার প্রথম প্ল্যান হচ্ছে, বর্তমানে টার্গেট হচ্ছে ঢাকাতে মিনিমাম ফিশ ফেয়ারের 5টা আউটলেট থাকবে। কারণ আমি যখন আমার এই প্রোডাক্টটা, যেহেতু আমার ওখানে দুপুরে জোয়ারের যে মাছটা পরদিন ভোরবেলা আসতেছে, আমি নিজে ডেলিভারি দিচ্ছি, আমি কোনো কুরিয়ার, কোনো ফ্রিজ আমি ব্যবহার করি না। আমার মাছ দেখলেই কাস্টমারের মানে মন ভরে যায়। তো যেহেতু এটা আমার একটা স্ট্রেংথ, আমি চাচ্ছি যে আমার কাস্টমার বেশ কিছু হয়েছে, তো এখান থেকে আমি যদি একটা আউটলেটে যাই, আমার পণ্যটাকে আমি যদি ডিসপ্লে করতে পারি, তখন আমি মানুষের কাছে যাইতে পারবো। কারণ ঢাকা শহরে আমি একটা জিনিস স্টাডি করছি, কর্মব্যস্ততার কারণে মানুষ কিন্তু তারা শুধু কোয়ালিটিটা চায়, রেটটা অনেক সময় ফ্যাক্ট করে না, আমি এটা দেখছি আর কি। তো রেট রিজনেবল থাকবে সব সময়, কারণ আপনি তো শিখিয়েছেন যে বেশি লাভ করা যাবে না, কোয়ান্টিটিতে বাড়াইতে হবে, বেশি সেল করে প্রফিট ম্যাক্সিমাইজ করতে হবে, এটা আমি সবসময় মাথায় রাখি। পাশাপাশি রিপিট কাস্টমার। আমার কিন্তু সকল প্রকার মাছ, স্পেশালি চিংড়ি, ইলিশ, ভেটকি বা অন্যান্য, পাশাপাশি দেশি, শীতের সময় প্রচণ্ড পরিমাণে দেশি হাঁস মুরগি বিক্রি করি খুলনা ঢাকা মিলায়। পাশাপাশি সম্প্রতি আমি অ্যাড করেছি ঘানিভাঙা খাঁটি সরিষার তেল এবং হচ্ছে বিভিন্ন প্রকার মশলা। কোয়ালিটি সবগুলো ফার্স্ট ক্লাস থাকবে, এটা নিয়ে কোনো ইয়ে নাই। তো এটা আউটলেট কিছু দিতে পারলে একটা সময় একটা যদি আমি দাঁড় করাইতে পারি, কারণ আমার কিন্তু শুরুতেই স্যার, আমি কিন্তু এখন পর্যন্ত টিল নাও আমি মানে আমার কোনো মূলধন ছিল না শুরু থেকে। আপনি বলছিলেন যে আপনি মূলধন ছাড়াই শুরু করেছেন। আমি কিন্তু মূলধন ছাড়া, এটা কিন্তু আমি আরও একটা সেশন আমাদের ছিল যে ব্যবসা করতে টাকা লাগে না, এটা কিন্তু আমি খুব বুকে মানে ধারণ করছি, লালন করছি যে স্যার এই কথাটা বলছে, এইটাই আমি বাস্তবায়ন করার একটা দিন আমি ইউটিউবে লাইভে যাব, যদি কখনো আল্লাহ আমাকে সুযোগ দেয়, তাহলে আমি এটা বলব। আসলেই কিন্তু বিজনেস করতে টাকা লাগে না, আমার মানে এটা হচ্ছে আমার সব থেকে বড় স্ট্রেংথ। আর যখন আমি প্রোডাক্ট আমি ডিসপ্লে করতে পারবো, তখন অটোমেটিক বেড়ে যাবে ইনশাআল্লাহ। আর দেশের বাজারে তো হিউজ একটা ডিমান্ড আছে, মাছের একটা বিশাল মার্কেট, কারণ এখানে সবাই আসে না। আর এখানে বাইবর্ন না হলে, যারা মাছ না চিনে, যারা কোয়ালিটি মেনটেন করতে পারবে না, তারা এখানে টিকতে পারবে না। তো সেক্ষেত্রে দেশের বাজারটা কাভারেজ করার পরে যদি কখনো সুযোগ হয়, বিশ্ব বাজারে অবশ্যই। এবং আপনি যদি চিন্তা করেন মাছটাকে মশলা দিয়ে টিনের কৌটার মধ্যে করে ফ্রোজেন করে শুধু জাস্ট গরম করে খাবে, সেরকম প্ল্যান ভবিষ্যতের জন্য। জি, আমার অলরেডি কিন্তু স্যার রেডি টু কুক আছে। হ্যাঁ, কাস্টমারের ডিমান্ড অনুযায়ী আমি রেডি টু কুক দিচ্ছি, বাট হচ্ছে এটা হলো ইন ফিউচারে যদি কখনো সুযোগ হয়, অলরেডি কিছু প্রাইভেট প্রজেক্ট আমার সাথে কমিউনিকেশন করতেছে যে এটা নিয়ে আমার সাথে ইয়ে করবে মিটিং। কারণ এখন ঢাকায় দেখি আমি বেশিরভাগ বাসাতেই কেউ কিন্তু মাছ বাসায় কাটে না। জি স্যার, বাজার থেকে আলাদা একটা গ্রুপ আছে মাছ কাটে, জি, কেটে টেটে নিয়ে আসে। তো মানুষ আসলে অনেক ব্যস্ত, তাদের আর রান্না করার সময় নাই। এখন যতটা রেডি ফুড পাওয়া যায় সেগুলোতে মানুষ আস্তে আস্তে চলে যাচ্ছে। সো অনেক ধন্যবাদ।